হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা 8 পর্বের একটা কোরিয়ান ড্রামা আমরা এক ভিডিওতে জানতে চলেছি খুবই সংক্ষেপে। আর এই কোরিয়ান ড্রামা মূলত ফ্যান্টাসি, রোমান্স, কমেডি, সুপারন্যাচারাল টাইপের একটা সিরিজ আর কি। যাই হোক, যেমন বলেছি যে এটা ফ্যান্টাসি রোমান্স টাইপের একটা সিরিজ, তো এখানে লজিক খুঁজতে যেও না, কিন্তু মজা পাবে অনেক। এবং এই সিরিজটার IMDb রেট মোটামুটি ভালো, 10-এ 7.6। তো ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা মূল ভিডিওতে যাই। এবং তুমি যেটা করবে ব্রেকটা স্কিপ করার জন্য, আমি দেখো একটা ডিউরেশন দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, আমি স্ক্রিনে দেখানোর জন্য রিকোয়েস্ট করবো এডিটরকে। ওই ডিউরেশনে গিয়ে তুমি জাস্ট ক্লিক করলে মূল ভিডিওতে চলে যাবে এবং ব্রেকে কি আসলো না আসলো তোমাকে দেখতে হবে না। তো আমরা ব্রেক প্লে করে দিচ্ছি, তুমি মূল ভিডিওতে চলে যাও। এই মেটস, ওমেন্স বিগ ব্যাশ লিগ 2025 আসতে চলেছে। আর এটা হচ্ছে এমন একটা সময় যখন ক্রিকেট লাভাররা তাদের ফেভারিট টিমকে সাপোর্ট দেখাবে এবং এনজয় করবে। আর সেই এনজয়মেন্ট করে বাড়াতে এটা এমন একটা জায়গা যেখানে তুমি ডিফারেন্ট আউটকামের উপর প্রেডিকশন করতে পারো, যেমন কোন টিম জিতবে, টোটাল রান কত হবে, টপ স্কোর কত হবে এবং অনেক কিছু। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে BMW কারো জেতা সম্ভব, আইফোন, ল্যাপটপ, অনেক কিছু। আর তাছাড়া এখানে আরো অনেক এক্সাইটমেন্টের গেম রয়েছে, যেমন অ্যাভিয়েটর। এটা হচ্ছে মোস্ট ফেভারিট গেম, যেখানে তুমি কখনো বোরিং হওয়ার সুযোগ পাবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে $130 প্রথম ডিপোজিটে অর্জন করার সুযোগ রয়েছে, যদি তুমি স্ক্রিনে দেওয়া প্রোমো কোড এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের সময় ইউজ করো। এবং তুমি তোমার জেতা পয়সা খুব সহজে বিকাশ, নগদ, রকেট, উপায়, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার এবং আদার হ্যাসেল ফ্রি মেথডের মাধ্যমে উইথড্র করতে পারবে। আর তাছাড়া এখানে 24 ঘন্টার 7 দিন সাপোর্টও রয়েছে। তো স্ক্রিনে যে প্রোমো কোড রয়েছে সেটা ইউজ করে তুমি ইজিলি এখন থেকে জয়যাত্রা শুরু করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিরিজের শুরুতে আমরা ডানভি নামের একটা মেয়েকে দেখতে পাই। আর তাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল। সে এমন একটা সিচুয়েশনে ছিল যেরকম সিচুয়েশনে তোমরা প্রায় থাকো আর কি। মানে আজকে পরীক্ষার ডেট, ফাইনাল পরীক্ষা। তো ও ভালো মতো পড়ালেখা করেনি, তো আল্লাহর কাছে ও চাচ্ছিল ও যেন এখন দুনিয়া থেকে গায়েব হয়ে যায়। আর তখন সে একটা গর্ত দেখতে পায়, যেই গর্তটা বৃষ্টির পানিতে ভরে গিয়েছিল। তো ডানভি যখন সেই পানির কাছে যায়, সে ওই পানির ভেতরে অদ্ভুত রকমের কাপড় পরা কিছু মানুষ দেখতে পায়, মানে আলাদা একটা ডাইমেনশন দেখতে পায়। এবং তারা বৃষ্টির জন্য প্রার্থনা করছিল এবং তারা বলছিল গত 3 বছর যাবত বৃষ্টি হচ্ছে না এবং মানুষজন তো খরার কারণে তোমার খাবার উৎপন্ন করতে পারছে না এবং মারা পড়ছে। আর এটা দেখে ডানবির অনেক মনে করে যে আশ্চর্য লাগে এবং ও করে কি পানির মধ্যে লাফ দেয়। এবং এরপর দেখা যায় এই লাফ দেওয়ার ফলে যেটা হয়, সোজাও করে কি সেই জায়গাতে চলে আসে যে জায়গাতে মানুষ ওই বৃষ্টির জন্য প্রার্থনা করছিল, মানে ওই ডাইমেনশনে চলে যায়। তো ডানবি তো এটা দেখে অবাক হয়ে যায় এবং ডানবি সবাইকে বলে, তোমরা কি এখানে কোনো কোরিয়ান সিরিয়ালের শুটিং করছো বা রাজারানী শেষে শুটিং করছো? তো ওখানকার যে মানুষজন ছিল এবং রাজা ছিল, তার কাছে ডানবির ব্যবহারটা অদ্ভুত মনে হয় এবং রাজা ভয় পেয়ে বলে, তুমি কি কোনো ডাইনি? ডানবি ভয় পেয়ে বলে, আমি ডাইনি হবে কেন, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তবে এখানে একটা বিষয় হচ্ছে, এটা প্রায় 500-700 বছর আগে চলে গিয়েছে, মানে টাইম ট্রাভেল করে। তো এই জন্য ভাষা তো অনেক চেঞ্জ হয়ে গিয়েছে কোরিয়ার, মানে আজ থেকে 100 বছর আগের বাঙালি ভাষার এখনকার ভাষা তো অনেক চেঞ্জ। তো ডানবির কথা শুনে সবাই মনে করে যে মেয়েটি হয়তো কোনো জাদু মন্ত্র করছে, নর্মাল কথা না, তার মধ্যে জাদু রয়েছে। তো এই কারণে সবাই আরো ভয় পেয়ে যায়। তারপর ড্রেস আপ অন্যরকম। তো তখন কয়েকটি সিপাহী করে কি ডানবিকে তরল দিয়ে ঘিরে ধরে। তো এরপর ডানবি মনে করে এগুলো শুটিং এর তরল, কিন্তু যখন হাত দেয় রক্ত বেরিয়ে যায়। তো বুঝতে পারে এগুলো তো আসল তরল এবং ও আর কি বাহানা করতে শুরু করে। আর এই বাহানা বানানোতে অনেক পারদর্শী, মানে আজকে স্কুলে যাবো না, আজকে পড়বো না, বুঝতেই পারছো। তো যাই হোক, ডানবি তখন বলে, তোমরা কি জানো আমি এখানে কেন এসেছি? যাতে আমি বৃষ্টিকে তোমাদের জন্য এখানে নিয়ে আসতে পারি, তার জন্য সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে। তো এই কথা শোনার পরে সবাই করে কি ডানবির দিকে মাথা নিচু করে। আর তারপর ডানবি বলে, আমি এখন যে মন্ত্রটা বলবো তোমরা এখন 50 বার বলবে। তো এরপর ডানবি একটা মন্ত্র বলে, সেই মন্ত্রটা হচ্ছে আবু টাবু দ এখনই বৃষ্টি হ। তো সবাই চোখ বন্ধ করে 50 বার এটা বলা শুরু করে। কিন্তু এরপর তারা যখন চোখ খোলে তখন তারা দেখতে পায় ডানবি এখানে নেই, ডানবি পালিয়ে গিয়েছে। তো ডানবি দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় চলে এসেছে যেখানে চারপাশে ধার্মিক কাপড় ঝোলানো ছিল। তো ডানবি করে কি নিজেও তার পোশাক বদলে তাদের সাথে ছদ্মবেশে চলা শুরু করে, মুস্টুস লাগে। আর তারপর রাজার দরবারে গিয়ে বসে পড়ে, যারা আর কি প্রার্থনা করবে বৃষ্টির জন্য। তো এখানে ধার্মিক যে পুরোহিত ছিল সে বোঝাচ্ছে যে আমাদের ফালতু জিনিসের উপর ভরসা করা বন্ধ করতে হবে, আর আমরা যদি রাজ্যের ভবিষ্যৎ শুধরাতে চাই তাহলে আমাদের গণিত এবং বিজ্ঞানের উপর কাজ করতে হবে। কিন্তু তখন মেইন যে প্রিস্ট ছিল বা পুরোহিত ছিল সে বলে, এগুলো ফালতু কথা, বিজ্ঞানের সাহায্যে আমাদের কোনোদিনও ভাগ্য খুলবে না। আর বৃষ্টি না হওয়ার কেবল একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে ভগবান আমাদের রাজার উপরে রেগে রয়েছেন। তো যদি বৃষ্টি করতেই হয় তাহলে রাজাকে রানীর সাথে একটা বিশেষ যজ্ঞ পূরণ করতে হবে। মানে বুঝতেই পারছো ব্যাপারটা, বিজ্ঞান আর পুরোহিত বরাবরই মনে করে যে সাংঘাতিক ছিল। তো যাই হোক, ডানবি তো এইসবে আরামে রয়েছিল, কিন্তু তখনও খেয়াল করে যে ওর ফোনটার কাছে নেই। আর তার জন্য সে ফোন খুঁজতে বাইরে চলে আসে। কিন্তু রাজার বিশেষ সিপাহী যার নাম হচ্ছে সাইতো, সে এটা
এটা দেখতে পায় এবং ওকে চিনতে পেরে রাজার কাছে ধরে নিয়ে আসে। কিন্তু এই সময় রাজা এখানে আসতে আসতে ডানবি ভাবে বৃষ্টি যদি এই মুহূর্তে চলে আসে তাহলে আমি বাড়ি ফিরতে পারবো, মানে ওর দুনিয়াতে যাওয়ার পোর্টাল খুলে যাবে। কিন্তু তখনই ওর মনে পড়ে 3 বছর যাবত এখানে তো বৃষ্টি হয়নি, তো আমি যাবো কিভাবে এখান থেকে, বৃষ্টি না হলে তো যেতে পারবো না। তো যাই হোক, এরপর রাজা ওই মেয়েটিকে দেখে রেগে যায় ডানবিকে এবং বলে তুমি আমাদের পাগল বানানোর চেষ্টা করেছো, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তো এই কথা শুনে ডানবি এবার ভয় পেয়ে যায় এবং নিজের জীবনের ভিক্ষা চাইতে শুরু করে এবং ডানবি বলে বিশ্বাস করুন আমি জাস্ট ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া একটা ছাত্রী, আমি পরীক্ষার ডরে পানিতে লাফ দিয়েছিলাম যাতে ড্রেস ভিজে যায়, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি ভুল করে ভবিষ্যৎ থেকে এখানে চলে এসেছি, আমি জানিও না কিভাবে এখানে এসেছি, আর আমি এখন মরতে চাই না, আমার বয়স অনেক কম। তো এরপর ডানবি তার নিজের গল্প বলা শুরু করে। তো অ্যাকচুয়ালি ডানবি দ্বাদশ শ্রেণীতে পড়া একজন সাধারণ মেয়ে এবং কিছুদিন পরে তার ফাইনাল পরীক্ষা এইচএসসি পরীক্ষা। কিন্তু ডানবি গণিত অনেক কাঁচা এবং সে যখন মন দিয়ে গণিত করতে বসতো তখনই সে ঘুমিয়ে পড়তো, মানে মন দিলেই ঘুমায় পড়তো। তো এই সব কিছু তোর গণিতের যে শিক্ষক সে নিজে অনেক হতাশ ছিল। তো অনেক শেখানোর পরেও গণিত টিচার একদিন করে ওকে ক্লাসে দাঁড় করিয়ে অঙ্কের সমাধান করতে বলে, কিন্তু প্রতিবারের মতো এবারও XYZ গুলিয়ে ফেলে, মানে XXX ভালো মনে থাকে কিন্তু বাট X*Y কি এটা ওর মনে থাকতো না। তো এই জন্য টিচার সবার সামনে ওকে অনেক অপমান করে। আর এরপর বাড়িতে আসার পরে অন্যান্য ভালো ছাত্রছাত্রীদের মতো ডানবি করে কি টিভিতে গান চালিয়ে মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলতে বসে। বাট তখন ওর মা এসে বাকি সব খারাপ মায়েদের মতো ওকে বকা দিতে শুরু করে এবং বলে গানে তো মনে থাকে, ফ্রি ফায়ার খেলা তো মনে থাকে, পড়া মনে থাকে না, তুই একদম তোর বাবার মতো হয়েছিস, তোর বাবাও যেমন কোনো কাজের নয় তুইও কাজের নস। তো এই কথা বলে ডানবির মা করে কি ভালো একটা মায়ের মতো গানের চ্যানেল চেঞ্জ করে স্টার জলসা দেখা শুরু করে। কিন্তু এই স্টার জলসা ডানবির আবার পছন্দ নয়। তো বিরক্ত হয়ে বের হয়ে বন্ধুদের সাথে দেখা করতে যায়। কিন্তু ওর বন্ধু হচ্ছে ওর একটু ভালো ছাত্রী, মানে আগে খারাপ ছাত্রী ছিল কিন্তু পরীক্ষার সামনে দেখে একটু পড়ছে। তো এই জন্য ওর বান্ধবী ও ডানবিকে লেকচার দিয়ে বলে ভাই এটাই তোর শেষ সুযোগ, তুই যদি এটা পাস না করিস তাহলে তো ভবিষ্যৎ এখানেই থেমে যাবে, রিক্সাওয়ালার সাথে তোর ফ্যামিলি বিয়ে দিয়ে দেবে, তো ভালো মতো একটু পড়ালেখা করে। তো ডানবি এখানেও শান্তি পায় না। তো পরের দিনে তো ডানবির পরীক্ষা, কিন্তু সকালে দেরি করে উঠেছে, তো এই জন্য পরীক্ষার জন্য দৌড়াতে শুরু করে। মানে আজকে মেইন পরীক্ষা শুরু হবে এইচএসসি। বাট ওর মা ওকে সাহস দিয়ে বলে তুমি টেনশন করো না, আমার বিশ্বাস তুমি ফেল করবে এবং অবশ্যই আমরা ভালো একটা রিক্সাওয়ালা দেখে তোমাকে বিয়ে দেবো। তো ডানবির টেনশন আরো বেড়ে যায়। তবে ওর সবচেয়ে বেশি টেনশন প্রথম পরীক্ষায় হচ্ছে গণিত পরীক্ষা। তো সারা বছর পরে নিয়ে জন্য পরীক্ষার হলে পর্যন্ত যাওয়ার আগে সে বাসেও পড়তে থাকে, কিন্তু যখনই বাস থামে তখনই শুরু হয় বৃষ্টি। আর তাড়াহুড়ার কারণে সে বাসে ছাতা রেখেই ভুলে বেরিয়ে যায়। আর এই কারণে সে ভিজতে ভিজতে পরীক্ষার হলের দিকে আসতে থাকে। কিন্তু যখনই সে পরীক্ষার হলের বাইরে আসে তখনই তার হৃদয় স্পন্দন আরো বাড়তে থাকে, কারণ সেই পরীক্ষার জন্য প্রস্তুত ছিলই না। সারা বছর সে ফ্রি ফায়ার খেলেছে, সারা বছর সে সোশ্যাল মিডিয়াতে টিকটক দেখেছে, ফেসবুকে ভ্লগ দেখেছে। তো এই কারণে ওর প্যানিক অ্যাটাক আসতে শুরু করে এবং ফেল করার ভয়ে সেই পরীক্ষা না দিয়ে পালিয়ে যায়। আর তারপর ডানবি বৃষ্টির মধ্যে ভিজতে শুরু করে। আর তারপর সে যখন ওই গর্তটা দেখতে পেয়েছে, মানে জাদুকরি গর্ত যেখানে আরেক ডাইমেনশনের রাস্তা দেখা যাচ্ছে, সেখানেও লাভ দেয়, যে কারণে এখানে চলে এসেছে। তো রাজা তো এই কথা বিশ্বাস করে না, কিন্তু ডানবি রাজার সামনে নিজেকে প্রমাণ করার জন্য ইতিহাসের ব্যাপারে বলতে থাকে। কিন্তু ও যেসব ইতিহাস বলে, মানে ও তো মনে করো 800 বছর আগে চলে এসেছে, এখন যেগুলো ইতিহাস ওগুলো তো ঘটেইনি এখনো, তো রাজারা তো ওগুলো জানেই না, এগুলো বিশ্বাস করবে কেন? তো এতে কোনো লাভ হয় না। আর এ কারণে বুদ্ধি খাটে মিথ্যা বলে যে আমি আর যাই হই গণিত অনেক ভালো, আর আপনারা যেহেতু জ্ঞান বিজ্ঞান গণিতের দরকার আমি এটা হেল্প করতে পারবো। তো তখন রাজার তরোয়াল নিচে নামিয়ে বলে এটা প্রমাণ করিয়ে দেখাও। তো এরপর রাজা ডানবিকে একটা অঙ্ক করতে দেয়। তো ডানবির হাতের লেখা কিন্তু খুবই খারাপ, তবে তারপরেও ডানবি এখানে এত সহজে মনে করো যে উত্তরটা দেয়, রাজা এটা দেখে ইমপ্রেস হয়ে যায়। মানে বিষয়টা আমি তোমাকে বোঝাই, কোরিয়ান লেখা তো অনেক চেঞ্জ হয়ে গিয়েছে 800 বছরে, কিন্তু তারপরেও রাজাকে বোঝাতে পারে যে এইটা সমান সমান এইটা হবে। আর এখানে যে যোগটা ছিল সেটা হচ্ছে 2 যোগ 2 কত, এরকম টাইপের। তো রাজা ওর অঙ্ক সমাধান দেখে বলে আমাদের দেশের বড় বড় বিজ্ঞানীরাও এই প্রশ্ন সমাধান করতে 3 দিন সময় নেয়, আর তুমি 1 সেকেন্ড এটা করে দিলে। এবং ডানবির দিকে সবাই এমন ভাবে তাকায় যেন সে অনেক বড় জিনিয়াস, কিন্তু আমরা তো জানি যে ডানবি একেবারে একটা বোকা, সে অঙ্ক পারতো না বলে মরতে চেয়েছিল। কিন্তু এই যুগে এত কঠিন অঙ্ক সে সহজে সমাধান করে দিল, মানে ব্যাপারটা বুঝতে পারছো। আজ থেকে তুমি যদি 200-300 বছর আগে যাও, আজকে তোমার জন্য যেটা কঠিন, মানে তোমার বীজগণিত যেগুলো তোমার কাছে খুবই কঠিন, সেগুলো আজ থেকে 300 বছর আগে কত কঠিন ছিল চিন্তা করো। মানে এখন যেগুলো সমাধান অনেক কঠিন 300 বছর আগে তো ওগুলো কোনো, এখন যেগুলো তোমার কাছে মনে হয় সহজ, মানে এখনকার যে দুর্বল ছাত্র তারাও দেখা যাবে 300 বছর 400 বছর আগে অনেক বেশি স্মার্ট। বাস্তবতা তো এরকমই। তো রাজা তো অবাক হয়ে যায় এবং ডানবিকে একটা অফার দেয়। আর রাজা তাকে বলে তুমি যদি আমাদের লোকদেরকে যোগ বিয়োগ শেখাতে পারো তোমাকে আমি বাড়ি পাঠিয়ে দেবো, কথা দিলাম। তো ডানবির কাছে তার কোনো উপায়ও নেই, পরবর্তী বৃষ্টি হওয়া পর্যন্ত তার অপেক্ষা করতে হবে। তো এই জন্য সে রাজি হয়ে যায়। তবে রাজা এখানে একটা কাজ করে, সে রাজ্যের সবার সামনে শিক্ষিত পার্টনার হওয়ার জন্য সে ডানবির প্রথম ছাত্র নিজেই হয়। তো রাজা তখন ডানবিকে বলে দেখো তোমাকে একজন ছেলে হয়ে তো এখানে থাকতে হবে, কারণ এই সময় মেয়েদের টিচার মানা হয় না, মানে মেয়েদের ওই সময় অত বেশি প্রায়োরিটি ছিল না। তবে ডানবি এটা দেখে অবাক হয়ে যায় যে রাজা 1 2 3 4 5 6 গণনা করতে পারে না, মানে তৎকালীন সময়ে নাম্বারও হয়তো অত ভালো মতো আবিষ্কার হয়নি, ওইখানে নাম্বারও ঝামেলা আছে। তো এই জন্য ডানবি করে কি রাজাকে একদম শুরু থেকে অঙ্ক শেখাতে শুরু করে, যেমন নাম্বার, যোগ বিয়োগ, গুণ ভাগ সবকিছু। এবং কিছুদিন পরে রাজার আবার আরেক রাজ্যের সাথে
একটা পাল্লাপাল্লি রয়েছে, মেধার পাল্লাপাল্লি, এবং সেই অনুষ্ঠানে রাজা পার্টিসিপেট করবে। তো রাজা এই জন্য ডানবিকে পেয়ে খুব খুশি। আর রাজা ডানবিকে বলে, আমি যদি ওই কম্পিটিশনে হেরে যাই তোমাকে কিন্তু শাস্তি পেতে হবে, তো তুমি আমাকে কিভাবে রেডি করবে তোমার ব্যাপার। তো এই জন্য ডানবি করে কি শাস্তির ভয়ে রাজাকে অনেক ভালো মতো পড়াতে শুরু করে। আর এইদিকে সাইতো মানে রাজার ওই খাস চামচা, সে অনেক সুন্দর মিউজিক বাজাচ্ছে যাতে রাজা পড়াশোনায় মনোযোগ দিতে পারে, ঠিক যেমনটা আমরা অঙ্ক শেখার সময় গান টান চালু দেই। তো যাই হোক, রাজা কিন্তু ছিল একেবারে হাদারাম, মানে ওই সময়ের মানুষগুলো ছিল একটু হাদা ভোদা টাইপের আমাদের অনুযায়ী আর কি। তো ডানবি রেগে করে কি রাজার মাথায় একটা থাপ্পড় দিয়ে বসে, যে কারণে সাইতো করে কি ডানবির দিকে তরল তাক করে, কারণ রাজাকে মারবে এত বড় কথা, যাকে স্পর্শ করা যায় না, ডানবি রাজার মাথায় থাপ্পড় মেরেছে। কিন্তু রাজা সাইতোকে থামিয়ে দেয় এবং বলে, না না, এটা আমার টিচার। আর এইদিকে রাজা রানীকে আসতে দেখে, আর সে তো ভয় পেয়ে যায়। সে করে কি গণিতের সকল কাগজপত্র লুকিয়ে ফেলে এবং এমন একটা ভাব দেখায় সে গান শিখছে, মানে রানীর সামনে সে ছোট হবে না, শেখার পরে পাঠ নিবে। তো এরপর একদিন খাওয়ার সময় রাজা বুঝতে পারে ডানবি তার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছে, মানে ওর খিদে লেগেছে। তো এই কারণে রাজা ডানবিকেও তার সাথে খাওয়ার অনুমতি দেয়, কিন্তু ডানবির কাছে এই খাবার একদমই ভালো লাগে না। রাজা বলে, ভালোই তো, এটা সবচেয়ে সেরা খাবার আমার দেশের, কি কমতি আছে এই খাবারে। এরপর ডানবি করে কি রাজাকে নিয়ে রান্নাঘরে যায়। তো এখানে ডানবির কাছে একটা ইনস্ট্যান্ট নুডলস ছিল আর কি, মানে ওর ব্যাগে ছিল। তো ডানবি করে কি সেটা রান্না করে রাজাকে খাওয়ায়। তো রাজার কাছে এইটা এত অমৃতের মতো লাগে, যদি একটু ঝাল তবে খুব ভালো লাগে। তো রাজা ঝালে শাসাচ্ছে। তো ডানবি বলে, তোমার যদি ঝাল লাগে পানি খাও। রাজা তখন নিষেধ করে বলে, না, এইটা খারাপ লাগলেও ভালো লাগছে। তো সে নুডলসটা শেষ করে ফেলে। আর পরের দিনই সকালে রাজার চিৎকের আওয়াজ শুনতে পাওয়া যায়, যে রাজা চিল্লাচিল্লি করছে। তো ডানবি করে কি রাজাকে সেখানে দেখতে যায়। তো ডানবি দেখে রাজার মুখে কাগজে কিছু লেখা রয়েছে। তো এইটা কি লেখা রয়েছে, এটা হচ্ছে একটা মন্ত্র, যার মাধ্যমে রাজার উপরে যে কালো জাদু করা হয়েছে সেটা শেষ হয়ে যাবে। তো ডানবি তখন রেগে যাবে এবং ওই তাবিজ বা ওই কবচ সরিয়ে বলে, যেটাকে তালিসমান বলে আর কি কোরিয়ান জাপানিজে। তো ওই তালিসমান সরিয়ে বলে, স্যার, আপনার উপর কালো জাদু করা হয়নি, কালকে জাস্ট আপনি ঝালযুক্ত খাবার খেয়েছেন, এই কারণে আপনার বদহজম হয়েছে, পেটে গ্যাস জমেছে, মশলার কারণে আপনার স্টমাক আপসেট হয়েছে। তো রাজা তখন বলে, এই পেটে গ্যাস আর এই স্টমাকটা আবার কি, মানে তৎকালীন সময় মানুষ জানতো না শরীরের ভেতরে কি রয়েছে না রয়েছে। তো ডানবি তখন তাকে মানুষের শরীরের ভেতরে কি কি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সে সম্পর্কে বলা শুরু করে। যেমন আমরা যে পানি খাই সেটা কিডনি দ্বারা নিয়ন্ত্রিত হয়, মূত্রথলি, তারপর হার্টের ব্যাপারটা বোঝায়, তার হার্ট যে রক্ত পাম্প করছে সেটা বোঝানোর জন্য হার্টবিট শোনানোর চেষ্টা করে। কিন্তু রাজা তো আর এগুলো বুঝে না, সে বলে, আমি তো হার্টবিট অনুভব করতে পারছি না। তো ডানবি তখন বলে, যখন আপনি কাউকে সত্যিকারে ভালোবাসবেন সেদিন দেখবেন আপনার হার্টবিট অনেক বেড়ে যাবে, তখন আপনি সহজে বুঝতে পারবেন যে হার্ট বলে কিছু রয়েছে। তো রাজা ডানবির এই মেডিকেল এক্সপিরিয়েন্স যেন অনেক বেশি মুগ্ধ হয়ে যায় এবং ভাবে, একটা মানুষ এত কিছু কিভাবে জানতে পারে। তো বুঝতেই পারছো, তুমি যদি এখনকার যুগের একটা ভোদাইও হও, তারপরেও তোমার সামগ্রিক জিনিস নিয়ে এত বেশি জ্ঞান রয়েছে যে 800 বছর হয়ে গেলে তুমি ওই সময়ের সবচেয়ে জ্ঞানী লোক। তো যাই হোক, এরপর রাজা ডানবিকে বলে, তুমি আজ থেকে আমাদের যত বিজ্ঞানী রয়েছে তাদের সবাইকে পড়াবে, শুধুমাত্র গণিত নয়, বিজ্ঞান, কৃষি এবং মেডিকেল সব পড়াবে। আর তারপর রাজা ডানবিকে একটা কমলা খেতে দেয়। তো ডানবি রাজাকে ধন্যবাদ জানায় এবং কমলা ফলটা এক নিমিষে খেয়ে ফেলে। তো এটা দেখে রাজা অনেক রেগে যায় এবং বলে, তুমি এই ফলটা, এত দামি ফলটা তোমাকে আমি দিয়েছি, এটা মিনিমাম তোমাকে 3 ঘন্টা পরে খাওয়া উচিত ছিল। তুমি কি জানো এই ফল কত দামি, এটা কত কঠিন ভাবে এটা চাষ করা হয়, তুমি তো জিনিসের মূল্যই দিতে পারো না। ডানবি বলে, আরে, ডানবি তখন বলে, স্যার, আপনি এত অভিনয় করছেন কেন, হ্যাঁ এটা তো ফলই ছিল একটা, এটা কি এমন বড় ব্যাপার। তো যাই হোক, এরপর ডানবি করে কি ফুটবল খেলা শেখায় রাজাকে এবং রাজা আজকে খুব খুশি, অনেকদিন পরে দৌড়িয়েছে এবং একে অপরের সাথে সময় কাটানোর কারণে অনেক কাছাকাছিও চলে আসে। কিন্তু রানী এইদিকে ডানবিকে হিংসা করা শুরু করেছে। তবে অ্যাকচুয়ালি রানী জানে কিনা যে ডানবি মেয়ে না ছেলেটা আমি শিওর না। তো যাই হোক, এরপর রাজা করে কি রানীর রাগ ভাঙা ছিল, বাট তখনই ক্লান্ত ডানবি হঠাৎ করে মাথা ঘুরে নিচে পড়ে যায়, মানে রাজার উপরেই পড়ে আর কি। আর এরপর ডানবি যখন ঘুম থেকে ওঠে তখন রাজার কাছে মাপ চাইতে শুরু করে, কিন্তু রাজা বলে, না, তুমি এমন কিছু করনি যার জন্য ক্ষমা চাইতে হবে। মানে রাজা আসলে ডানবির সঙ্গ অনেক ভালো বোধ করছে, মানে সারা জীবন ভাত খায় আর বিরিয়ানি পাইছে, কদিন তো ভালো লাগবেই। তো এরপর তারা দুজনে শহরে ঘুরতে বের হয়। আর তখন রাজা তাকে বলে, তুমি যদি এই মিশনে সফল হও তাহলে আমি তোমাকে অনেক ভালোভাবে সম্মান জানাবো, তোমাকে অনেক দামি একটা ঘোড়া দেবো। বাট ডানবি বলে, হ্যাঁ, আমি ঘোড়া নিয়ে কি করবো ভাই, আমাদের সময় কি আছে তুমি জানো, আমাদের ওখানে স্কুটি আছে, স্পোর্টস বাইক রয়েছে, স্পোর্টস কার রয়েছে, আর তাছাড়া প্রথম বৃষ্টি হলেই আমি বাড়ি ফিরে যাব। রাজা বলে, তাহলে ততদিনের জন্য তুমি আমাকে রাজা নয়, আমাকে বন্ধু মনে করো আমরা দুজনে একই। কিন্তু ডানবির আবার রাজার কথাগুলো ভালো লাগছে না, কারণ তৎকালীন সময় যত হ্যান্ডসাম ছেলে হোক, যত বড় রাজাই হোক, মুখ দিয়ে তো গন্ধ হবে ভাই, কিস করা যাবে না, কারণ ওরা তখন তাঁত মাস্ত কি দিয়ে কৌ। তো যাই হোক, পরের দিন রাতে একটা ভয়ানক ঘটনা ঘটে। রাজাকে নিয়ে নাকি বাজে কথা বলেছে আমাদের ডানবির জন্য ওকে গ্রেপ্তার করা হয় এবং ওকে রশি দিয়ে বেঁধে অত্যাচার করা হয়। মানে রাজা সম্পর্কে এরকম বলেছিল যে এরকম বোকাশোকা মানুষ বা এই টাইপের কোনো একটা কিছু। বাট রাজা তখন চলে আসে এবং ওকে বাঁচায় এবং বলে যে এই ছেলেটা অনেক বড় জিনিয়াস, তোমাদের সামগ্রিক সবার চোর ভেতর অনেক বেশি জ্ঞান রয়েছে। বাট তখন মেইন পুরোহিত, মানে ওই আগেরটাই যে আর কি বিজ্ঞান পছন্দ করে না, গণিত পছন্দ করে না, সে বলে, ঠিক আছে, তাহলে আমি আর পরীক্ষা নেব। আচ্ছা শোনো, তোমার কাছে 2 সপ্তাহ সময় রয়েছে, তুমি যদি এই 2 সপ্তাহে বৃষ্টি করতে না পারো তাহলে কিন্তু আমি তোমার জীবন নিয়ে নেব। চিন্তা করো, এটা কোনো কথা? মানে পুরোহিত এখানে ধর্মচর্চা করে, তো পুরোহিত মনে করছে ডানবিও ধর্মচর্চা করে, মানে ওই টাইপের কাজ হবে। তো কে বেশি সৃষ্টিকর্তার কাছ থেকে বেশি খুশি করে বৃষ্টি আনতে পারে, এই টাইপের একটা কিছু। তবে এই কথা
শুনে ডানবি হার মেনে নেয় না। সে দিনরাত পরিশ্রম করে গাণিতিক ক্যালকুলেশন করতে থাকে। মানে সে বাতাসের আর্দ্রের পরিমাণ দেখে এবং সবকিছু বিবেচনা করে সে দেখতে পায় যে সবকিছু ঠিকঠাক আছে, খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে। তো এর কিছুদিন পরে সত্যি সত্যি বৃষ্টি শুরু হয়। তো ডানবির মনে তো খুশির সীমা নেই। আর তারপর ডানবি সেই রকম একটা গর্ত দেখতে পায় যেখানে তার ডাইমেনশন দেখাচ্ছিল, সেই গর্ত থেকে সে এখন ফিরে যেতে পারবে। তো চাইলে ফিরে যেতে পারতো, কিন্তু এখানে দুইটা প্রবলেম রয়েছে। প্রথমত, এই সময়ের মানুষগুলো খুবই অশিক্ষিত। কোরিয়ান ভাষা এখন উন্নত হয়নি, মানে নাম্বার তারা লিখনি ভাষা এখনো বেটার করতে পারেনি। প্লাস তারা পানি সংগ্রহ করতে যায় না, মানে বৃষ্টির উপর নির্ভরশীল। এছাড়াও রাজার সামনে পরীক্ষা রয়েছে, কম্পিটিশন রয়েছে আরেক রাজার সাথে। তো এই জন্য সিদ্ধান্ত নেওয়া এখন যাবে না। তো এরপর সে করে কি, বৃষ্টি সংরক্ষণ করার একটা অটোমেটিক মেশিন তৈরি করে, মানে গবেষণায় লেগে পড়ে। আর এইদিকে রাজার কাছে মনে পড়ে ডানবি তো প্রথম বৃষ্টি হলে চলে যাবে। তো পাগলের মতো দৌড়িয়ে ডানবির বাড়িতে আসে এবং সে দেখতে পায় ডানবি একটা জায়গায় দাঁড়িয়ে কান্না করছে। তো রাজা এখানে ডানবির পরিশ্রম দেখে অনেক ইমপ্রেসড হয় এবং সে ডানবির হাতটা নিজের বুকে রেখে বলে, দেখো খুব জোরে জোরে বিট হচ্ছে, তার মানে আমি মনে হয় প্রেমে পড়েছি, মন দিয়ে কাউকে ভালোবেসে ফেলেছি। মানে রাজা ডানবিকে ভালোবেসে ফেলেছে। আর অন্যদিকে প্রিস্ট সাহিত্যকে নিজের কাছে ডাকে এবং তিনি সাহিত্যকে বলেন, ওই ডানবিকে মেরে ফেলো, ওই মেয়েটা সুবিধার নয়। তবে সাহিত্য তো রাজার আরো কাছের লোক। সে সাহিত্য করে কি রাজা এবং ডানবির কাছে আসে আর সে রাজাকে বলে যে আমাদের মহলের কিছু লোক ডানবিকে মারতে চায়। তো এরপর রাজা করে কি ডানবিকে সাহিত্যের সাথে জঙ্গলে পাঠিয়ে দেয় সেফটির জন্য, যাতে কোনো হামলা না হয়। আর এদিকে প্রিস্ট রাজাকে বোঝায়, ওই ছেলেটি আপনাকে যা শিখেছে সব ভুলে যান, মানে ডানবির কথা বলছে। আর আপনি ভুলে যাবেন না, আমাদের বংশ পরম্পরা মনে রাখতে হবে। ওই ছেলের কথা ফালতু কথা, ও কি বিজ্ঞানের কথা বলছে, কি গণিতের কথা বলছে, ওগুলো আমাদের দরকার নেই। আমাদের পূর্বপুরুষরা যেভাবে চলেছে আমাদের ওইভাবে চলতে হবে। কিন্তু রাজা বলে, তুমি ফালতু কথা বলো না তো, সময় এসেছে চেঞ্জ হওয়ার, এগিয়ে যাওয়ার। তো সে প্রিস্টের কথায় গুরুত্ব না দিয়ে ডানবিকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এদিকে জঙ্গলের অন্য দলের লোকেরা সাহিত্য এবং ডানবিকে দেখতে পায়, কিন্তু তখন সাহিত্য নিজে ডানবিকে ঘোড়ায় উঠিয়ে ওই সৈন্যদের সামনে থেকে নিয়ে যায় আর ডানবি ঘোড়ায় যেতে থাকে। আর তারা এমন একটা জায়গায় এসে থামে যেখানে সামনের দিকে যাওয়ার আর রাস্তা বোঝা যাচ্ছিল না। বাট তখনই ডানবির মনে পড়ে, মানে জঙ্গলে গিয়ে হারিয়ে গিয়েছে, মানে সূর্যের এবং বাকি সব দিক নির্দেশনায় ক্যালকুলেশন করে ও বের করে ফেলে যে ওদের রাজ্য কোন দিকে। তো সেই দিকেও যেতে থাকেও। আর রাজা তো পথে দাঁড়িয়েছিল কখন ওরা আসবে এবং সত্যি সত্যি রাজার সাথে ওর দেখা হয়ে যায়। তো যাই হোক, এরপর আমরা দেখি ওরা দুজনে বসে তারা দেখছিল। তো ডানবি তখন বলে, ভবিষ্যতে আমরা তারা খুব কমই দেখতে পাই, কারণ আমাদের খালি লাইট জ্বলে ভাই। তবে রাজা তখন কথা ঘুরিয়ে বলে, তুমি কি জানো আমি তোমাকে পছন্দ করি, আর আমি এমন একটা ভাষা বানাতে চাই তোমার সাহায্যে যেটা মানুষ খুব সহজে পড়তে পারবে। আর তখন ডানবির কিছু মনে পড়ে এবং সে পকেট থেকে একটা নোট বের করে। আর ভবিষ্যতে মানে বর্তমান কোরিয়াতে টাকা নোটে একজন রাজার ছবি ছাপানো রয়েছে। তো এইটা দেখেই বুঝতে পারে যে এইটাই তো সেই রাজার কাছে এসেছে, যেই রাজা দক্ষিণ কোরিয়ার অনেক অ্যালফাবেট তৈরি করেছে, সহজ অ্যালফাবেট। এছাড়াও অনেক ইমোজিও তৈরি করেছে। ইমোজি মনে করো আমরা কি ওই যে একটা সোজা দাগ দিয়ে তারপর উপর দুইটা ফোঁটা দিলে আমরা কি মনে করি যে আমি নর্মাল চেহারা রয়েছি, দাগটা বাঁকা হলে উপর দুইটা চোখ থাকলে আমরা কি মনে করি যে হাসছি। তো ওই টাইপ নাকি এই রাজা আবিষ্কার করেছে। তো এটা দেখে ডানবি বুঝতে পারে যে এইটাই সেই রাজা যে ভবিষ্যতে গিয়ে অনেক বড় একটা কিছু করবে। আর এটা হয়তো হবে আমাদের এই ডানবির জন্যই, কারণ ডানবি ভবিষ্যৎ থেকে অনেক টেকনোলজি এনে এই রাজাকে দিয়েছে। তো যাই হোক, পরের দিন যখন ডানবি ঘুম থেকে ওঠে তখন কয়েকজন লোক ওকে করে কি বিয়ের কনের মতো সাজাতে থাকে। তো ওই কিছুই বুঝতে পারছিলেন ওর সাথে কি ঘটতে চলেছে। অ্যাকচুয়ালি এই সবকিছু রাজার মায়ের কথাই হচ্ছিল, কারণ রাজার মা রাজার ডানবিকে একসাথে দেখতে চেয়েছেন। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের ডানবি এতদিন তো সবাই মেয়ে ছেলে মনে করতো, কিন্তু ফাইনালও ধরা পড়ে গিয়েছে যে একটা মেয়ে। এই জন্য রাজার মা চান যে ডানবির সাথে একটা সন্তান হোক, সেটা অনেক ব্রিলিয়ান্ট হবে, মানে এরকমই হইতে পারে আর কি, আমি জাস্ট প্রেডিকশন করে বলছি। আর তাছাড়া তৎকালীন সময় রাজা কিন্তু রানীর সাথে সাথে আরো অনেক মেয়েকে মহলে রাখতে পারতেন, দাস হিসেবে, বান্ধব হিসেবে, খাদেম হিসেবে। ইস, কি টাইমটা মিস করছি রে জীবনে। তো যাই হোক, এরপর ডানবিকে বলা হয় তাকে রাজার সাথে রোমান্স করতে হবে, আই মিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ করতে হবে, আর সে বর্তমানে রাজার প্রথম প্রেমিকা হবে। ভাই সিরিয়াসলি, ইট সাউন্ডস লাইক হেভেন ভাই। তো যাই হোক, ডানবি সব শুনে তো ভয়ে দূরে পালাতে শুরু করে। আর এরপর রাজার চাকর রাজাকে বলে ডানবি তো পালিয়ে গিয়েছে। তো রাজা তখন রাগের মাথায় ওকে খুঁজতে শুরু করে এবং ডানবিকে খুঁজে পেয়ে হাত ধরে টেনে নিয়ে যায় বেডরুমে। ডানবি বলে, আমার বয়স মাত্র 17 বছর, আমি এখন এগুলোর জন্য রেডি না, আর তুমি তো বলেছে আমরা দুজন শুধুমাত্র বন্ধু হয়ে থাকবো, আমার সাথে প্লিজ জোরাজুরি করো না। বাট এটা শুনে রাজা বলে, 17 বছর, তোমার এখন একটা বাচ্চা নাই, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো। তবে হ্যাঁ, সমস্যা না, আমি তোমার সাথে জোরাজুরি করবো না। অ্যাকচুয়ালি এই সবকিছু আমার মায়ের প্ল্যান, এতে আমার কোনো হাত নেই, কিন্তু কিছুক্ষণ সময় আমাদের এখানে লুকিয়ে থাকতে হবে, কারণ সবাই আমাদের উপর নজর রাখছে। তুমি কিছুক্ষণ ঘরে থাকো, আমরা গল্প গুজব করি, বাকি সবাই যা মনে করার করুক না, মনে করুক আমরা রাশিয়া ইউক্রেন করছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা তার যুদ্ধ করবো না। তো যাই হোক, পরের দিন সকালে আমরা দেখতে পাই ডানবি করে কি মিউজিশিয়ানের সাথে কথা বলে, আর মিউজিশিয়ান তাকে বলে, তুমি কি এখনো ভবিষ্যতে যেতে চাও? তবে ডানবি এই কথার কোনো জবাব দেয় না এবং ওকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল। তো ওই দিনটাতেও যখন মহলে ঘুরছিল তখন দিন মাস গণনার জন্য ও নতুন একটা সিস্টেম দেখতে পায়, যেটা বানাতে ও রাজাকে সাহায্য করেছে। আর এর মাধ্যমে বর্তমান কোরিয়ার মানুষ, মানে 800 বছর আগের মানুষ, দিন আর মাসের সঠিক তথ্য বা ক্যালেন্ডার জানতে পারবে, মানে রাজা ক্যালেন্ডার আবিষ্কার করে ফেলেছে। তো এরপর রাজা আসে ডানবির কাছে এবং তাকে কিছু দেখানোর জন্য নিয়ে যায়, যার উপরে রাজা অনেকদিন ধরে কাজ করছিল। তো রাজা এখানে মূলত নতুন কিছু অক্ষর বানিয়েছে, যে অক্ষরগুলো বুঝতে সাধারণ মানুষের কাছে আরো সহজ হবে, মানে
কোরিয়ান যে ভাষা, মডার্ন ভাষা, সেটা সে আবিষ্কার করে ফেলেছে। আর রাজা বলে যে এখন আমার রাজ্যের মানুষ খুব সহজেই পড়ালেখা করতে পারবে, মনের ভাব প্রকাশ করতে পারবে, মানে মুখের কথাগুলো লেখার ভাষাগুলো ইজি করেছে আর কি। তো যাই হোক, রাজা চায় সবাই যেন তার রাজ্যের জ্ঞানী হয়। আর এই সবকিছুর জন্য রাজা ডানবিকে ধন্যবাদ জানায় এবং বলে তুমি না থাকলে এগুলো আমি কোনোদিনও করতে পারতাম না। তো এরপর তারা দুজনে একটা হলের ভেতরে আসে আর এইখানে রাজা ডানবিকে একটা চেয়ারে বসিয়ে দেয়। আর তারপর রাজা করে কি ডানবির চুলে শাহী পিন লাগিয়ে দেয়। এর মানে হচ্ছে রাজা যদি এই পিন কোনো মেয়ের চুলে লাগায় তার মানে তার সাথে রাজার বিয়ে হবে। তো রাজা ডানবিকে বলে তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকবে? ডানবি তখন কান্না করে বলে আমি চাইলেও তেমনটা করতে পারবো না, কারণ আমাকে আমার মায়ের কাছে ফিরতে হবে, আমার মা আমার জন্য অপেক্ষা করছে, সে আমাকে ছাড়া কি করবে বলো, সে তো আমাকে ছাড়া মরেই যাবে। তো রাজা তখন বলে তাহলে তুমি একবার তার কাছে যাও, তাকে গিয়ে বলো যে আমরা একসাথে থাকবো, তারপর তুমি আবার ফেরত এসো। কিন্তু ডানবি তাকে নিষেধ করে দেয়। এই কারণে রাজার অনেক রাগ হয় এবং বলে আচ্ছা ঠিক আছে, ভবিষ্যতে তাহলে এই রাজ্যের কোনো ভালো হবে না, কারণ এখানকার সবাই অশিক্ষিত, অসুখ ছড়ায়, ফসল উৎপাদন করা যায় না, কিছুই আইডিয়া নেই, তো তুমি যাও, তুমি ভবিষ্যতেই থাকো। তো রাজা এখানে হৃদয় ভাঙা আশিকের মতো কষ্ট পেয়ে চলে যায় আর ডানবি হলে দাঁড়িয়ে রাজার দিকে তাকিয়ে থাকে। বাট হঠাৎ করে পেছন থেকে কেউ একজন ডানবির মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং পুরো বিল্ডিং এর মধ্যে আগুন লাগিয়ে দেয়। তো রাজা যখন বুঝতে পারে কিছু একটা হয়েছে, সে নিজের ঝুঁকি নিয়ে ডানবিকে বাঁচাতে চায় এবং পরের দিন সকালে রাজা প্রিস্টের উপর মানে মেইন পুরোহিতের উপর দোষারোপ করে এবং বলে তুমি এই আক্রমণ করেছো, তুমি আগুন লাগিয়েছো। কিন্তু পুরোহিত বলে আমি কিছুই করিনি, কিন্তু প্রিস্টের হাতে এখনো ছাইয়ের চিহ্ন ছিল। তো এটা দেখে রাজা তাকে বলে ছি, তুমি এরকম একটা কাজ করতে পারো, তুমি এগুলো কেন করেছো? তবে প্রিস্ট স্বীকার জানে। তখন রাজা ডানবিকে ডাকে এবং জিজ্ঞাসা করে তুমি কি এই লোকের আওয়াজ শুনেছিলে? ডানবি মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। অ্যাকচুয়ালি প্রিস্ট প্রথমে ডানবিকে মারতে গিয়েছিল, কিন্তু ডানবির কাছে ব্যাগ ছিল, ব্যাগে অনেক বড় একটা বই ছিল, ওই বইয়ের কারণে সে তরল থেকে বেঁচে গিয়েছে, কিন্তু সে শব্দ শুনেছিল। তো রাজা এরপর করে কি প্রিস্টকে চার্জ করে এবং বলে তুমি জানতে যে এই মেয়েটা কতটা দামি, তুমি কেন এমনটা করলে? তো প্রিস্ট বলে দেখুন, এখন যদি নতুন ভাষা ছড়িয়ে পড়ে তাহলে পৃথিবীতে হইচই শুরু হয়ে যাবে, আপনার রাজ্যের সবাই যদি শিক্ষিত হয়ে যায় তাহলে রাজ্য সামলাতে মুশকিল হয়ে যাবে। আমি তো মরতে ভয় পাই না, আমার জীবন রাজার জন্য সমর্পিত, কিন্তু এরা শিক্ষিত হয়ে গেলে আপনার রাজ্যের উপরে তো এরা মনে করেন যে প্রশ্ন ছুড়বে, এরা যত বলদ থাকবে তত আমাদের লাভ। বাট রাজা তখন বলে তুমি যাই করো না কেন, আমি আমার মানুষদেরকে শ্রেষ্ঠ জাতি বানাবো, তাদেরকে আমি লেখাপড়া শিখিয়ে ছাড়বো, আমাদের জীবন অনেক ছোট। এই যে দেখো, ও বলছে যে ও 800 বছর পরে থেকে এসেছে, তার মানে কি ভবিষ্যতে আমরা থাকবো না, কিন্তু আমরা যদি আজকে ওদেরকে আটকে রাখি ভবিষ্যৎ প্রজন্ম তো আমাদের ধ্বংস হয়ে যাবে। তো যেখানে আমরা থাকবোই না তাদের জন্য আমরা কেন ভয় পাবো, তাদের জন্য ভালো কিছু আমরা করে যাই। তবে তারপরেও পুরোহিতের এর কোনো প্রভাব পড়ে না। পুরোহিত বলে আমি যেটা বলেছি এটাই ঠিক, আপনি আমাকে শাস্তি দিলে দেন, যেমন হয় তাই করেন, কিন্তু যদি ওরা শিক্ষিত হয় আমাদের লস হবে। তো যাই হোক, কিছু সময় পরে দেখা যায় আকাশে কালো মেঘ জমে হালকা বৃষ্টি হতে শুরু করে এবং এই জন্য ডানবি করে কি মহলের সবার কাছ থেকে বিদায় নেয়। আর তারপর রাজা ডানবিকে বলে আমি তোমার সাথে কি অনেক দূর যেতে পারি? ডানবি বলে হ্যাঁ চলো। এরপর রাজা করে কি ডানবিকে ঘোড়ায় বসিয়ে সমুদ্রের পাড়ে ছোট্ট একটা ঝিলের কাছে নিয়ে যায়, যেখানে থেকে ডানবি নিজের বাড়িতে ফিরতে পারবে। তো এরপর রাজা আর ডানবি শেষ বিদায় নেয় এবং রাজা দুঃখ করে বলে সবাই বুঝলো তুমি বুঝলা না, তাই একবার রাশিয়া ইউক্রেন হলো না। কিন্তু ডানবি বলে সম্ভব না। আর এই কথা বলে সে ঝিলের মধ্যে ঝাঁপ দেয়। এরপর যেটা হয় সেটাই হয়, ডানবি নিজের দুনিয়াতে ফেরত আসে এবং সে দেখতে পায় যে সে যেই এত বছর থেকে আসলো এতে মাত্র কয়েক সেকেন্ড পার হয়েছে, মানে অনেকটা স্বপ্নের মতো, মানে পরীক্ষা দেওয়ার টাইমে এখনো রয়েছে। তো ও আর কি দৌড়ে পরীক্ষার হলে আসে এবং টিচার ওর জন্য অপেক্ষা করছিল আর পরীক্ষা সময় মাত্র শুরু হয়েছে। তো ডানবি যখন সিটে বসে পরীক্ষা দিতে শুরু করে, পরীক্ষা খুব একটা ভালো না হলেও মনের দিক দিয়ে অনেক ভালো ছিল আর কি। এবং এরপরও যখন বাড়িতে ফেরত আসে তখন ওর মাকে দেখেও জড়িয়ে ধরে। তবে ডানবি এবার পুরোপুরি বদলে গিয়েছে। তো পরীক্ষা শেষ হয়ে যায়, সে যখন স্কুল থেকে ফিরছিল তখন আবারও বৃষ্টি শুরু হয় আর তখন কেউ একজন ওর মাথায় ছাতা রাখে এবং সে দেখতে পায় ওর মাথার উপরে যে ছাতাটা রেখেছে সে একদম রাজার মতোই দেখতে। বাট ওই ছেলেটা বলে আমি তোমাকে অনেকদিন ধরে খুঁজছি, তোমার এই ছাতাটা বাসের মধ্যে ছিল এবং আমি জানতাম তুমি স্কুলে পড়ো, তো এরপর থেকে নিজের জিনিসের একটু খেয়াল রেখো, ঠিক আছে? আর এই নাও ছাতা, না হলে তুমি ভিজে যাবে। তো এখানে তো আমাদের নায়িকা ডানবি তো মনে করো ল্যাটা ভ্যাটা হয়ে যায় খুশিতে এবং বুঝতেই পারছে নতুন একটা প্রেমের সূত্রপাত হবে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমার কোনো আগামাথা না থাকলো, কোনো যুক্তি পরামর্শ না থাকলো, যেহেতু ফ্যান্টাসি সিনেমা, মজা পাইছি, ভালোই লাগছে, একেবারে খারাপ লাগে না একবার দেখার জন্য। তবে সবচেয়ে বড় কথা, এক্সপ্লেনে ভালো না লাগলেও তুমি যদি অ্যাকচুয়াল সিরিজটা দেখো অবশ্যই এর চেয়ে 100 গুণ বেশি মজা পাবে। অ্যাকচুয়াল সিরিজে অনেক কমেডি থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, বিভিন্ন হাস্যরসের ব্যাপার থাকে, তো এটা তো আর তুমি এক্সপ্লেনে পাচ্ছ না। এক্সপ্লেনে রেডিমেড আমি রিডিং করে গেলাম মনে করো। তো যাই হোক, 12 পর্বের একটা সিরিজ 20 মিনিটে দেখতে পারে, একেবারে খারাপ নয়। তো তোমরা যদি রেগুলার এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার মনে হয় তোমাদের চ্যানেলটাতে অ্যাক্টিভ হওয়া উচিত। এবং আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবগুলো চ্যানেলে আমরা আগের চেয়ে অনেক বেশি কন্টেন্ট পোস্ট করা শুরু করবো। ফর এক্সাম্পল, আমরা র্যান্ডম 2.0 তে মিনিমাম 10টা, অনলি জাপানিজে মিনিমাম 10টা, র্যান্ডম অ্যানিমেশনে মিনিমাম 20টা ভিডিও, স্যাভেজে 20টা ভিডিও এবং র্যান্ডম ভিডিও চ্যানেল আমরা 30টা ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করছি। তো এর মানে কি মাসের 60টা 100টা ভিডিও আমাদের টার্গেট, মানে এটা 2-3 মাসে আমরা 100টা ভিডিও পার মান্থ দেবো। তার মানে 100টা মুভি তুমি প্রতি মাসে আমাদের যে 5টা চ্যানেল আছে এখান থেকে দেখতে পারবে। তো আমাদের সবগুলো চ্যানেল তুমি পারলে একটু সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনে প্রেস করে রাখো, বা আমরা চেষ্টা করবো এখন থেকে ভালো ভালো মুভি আনার জন্য। মানে এই মুভিটাই দেখো, একেবারে খারাপ কিন্তু লাগেনি, তোমার টাইমটা ভালোই কাটছে। তো মিনিমাম কোয়ালিটি এরকম এবং হাইয়েস্ট কোয়ালিটি
কি হবে এটা আমি জানি না। আর তাছাড়া নতুন হলিউড বলিউড যে সিনেমাগুলো আসবে, চাইনিজ কোরিয়ান যে সিনেমাগুলো আসবে, জাপানিজ, আর সেগুলো আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। এবং র্যান্ডম গ্রুপে ভিউ হোক বা না হোক, আমরা এখন চেষ্টা করবো আমাদের প্রোডাকশন বাড়াতে, এবং 3 মাসে আমরা 70 থেকে 100টা ভিডিও এই 5টা চ্যানেলে আপলোড করে দেখবো যে কি রেজাল্ট আসে। যদি অ্যাকচুয়ালি ভালো পজিটিভ কিছু আসে তাহলে মাসে অন্তত 100টা ভিডিও তোমরা বা 100টা সিনেমা তোমরা এইসব চ্যানেল থেকে দেখতে পারবে। আমি বিদায় নিচ্ছি, তবে তার আগে আরেকটা কথা বলে, যদি তোমাদের কোনো সাজেশনস থাকে সিনেমার, সেটা আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করবো সেটা আজ হোক কাল হোক আনার জন্য।